ক্যাপক ফাইবার। দেখো তো এইটাকে চিনতে পারো কিনা কেউ? স্যার কার্পাস তুলা না স্যার? কার্পাস তুলা, ভেরি গুড, তুমি তো একবারেই চিনছো, মানে আমরা যারা বালির মধ্যে ব্যবহার করি, জি তাই স্যার, না? জি। এটি হচ্ছে ক্যাপক, কার্পাস, যেটা আমাদের গ্রামে গঞ্জে হয়ে থাকে। এই আর একটু পরে ফাল্গুন মাসে এই তুলাটা বাতাসে উড়ে বেড়ায়। স্যার শিমুল তুলে এইটাকে বলে নাকি? হ্যাঁ, শিমুল তুলা, শিমুল তুলা, কার্পাস। স্যার ও সরি, তুমি কার্পাস বলছো না, কার্পাস সেটা না, কার্পাস যেটা সেটা হচ্ছে ছোট, এটা শিমুল তুলা, এটা শিমুল তুলা। কার্পাসটা যে তোমার আমরা যে তোমার ইয়েতে মিল কারখানায় যেটা ব্যবহার করি সেটা মূলত কার্পাস, ছোট ছোট গাছ হয় ঝোপের মতো। আর এটা শিমুল তুলাটা, শিমুল গাছ, এটা অনেক বড় বড় গাছ হয়, সাধারণত রেইন ফরেস্ট এলাকায়, আফ্রিকার যে বন জঙ্গলগুলো আছে সেখানে এই গাছগুলো আধিক্য খুব বেশি দেখা যায়। আমাদের উদ্দেশ্যেও গ্রামে গঞ্জে এই শিমুল গাছ আছে। স্যার ওই যে কাঁটাযুক্ত গাছ, হ্যাঁ, কাঁটাযুক্ত শিমুল গাছে প্রচুর কাঁটা থাকে। স্যার এটাকে গ্রামে ইয়া গাছ বলে, কি জানি কি গাছ? মান্দাল, মান্দাল গাছ। মান্দাল আর একটা, মান্দার কাঁটা, মান্দার গাছ আর একটা। হ্যাঁ, ওইটার কাঁটাটা অনেক তীক্ষ্ণ। আর শিমুল গাছের যে কাঁটাটা সেটা একটু ভোঁতা, ব্লান্ট টাইপের, বেশ বড় জায়গায় নিয়ে কাঁটাটা হয়। আর মান্দার গাছটা একেবারে সুচালো। ওইটার মধ্যে যে ফল হয় সেটা সাধারণত নরমালি শিমুল গাছই বলে এটাকে। শিমুল গাছ তো এটা, হ্যাঁ, মান্দার গাছ শিমুল গাছ বলে না স্যার, ও হ্যাঁ বলতেছে স্যার এটা শিমুল গাছ, শিমুল গাছে আর নরমালি আলাদা। শিমুল গাছই বলে এটাকে। হ্যাঁ হ্যাঁ, শিমুল গাছ, এটা শিমুল হচ্ছে গাছ শিমুল। বলে। শিমুল এবং মান্দার দুইটা ভিন্ন জিনিস। তো এই শিমুল গাছটা তোমার এখানে যে ফলটা হয় দেখো, এই যে এরকম এরকম ক্লাস কলা। রেকর্ড হচ্ছে না? এইটাকে বলে কলা। এর মধ্যে শক্ত খোলসের মধ্যে তোমার এই তুলাটা থাকে। সাধারণত আমরা এই অবস্থায় যখন কলাটা পেকে যায়, মানে ফাটার আগে দিয়ে গাছ থেকে এটাকে নামায় নিয়ে আসি যাতে তুলাটা বাতাসে উড়ে না যায়। তারপরে এই দেখো, এই যে বীজ আছে, প্রচুর বীজের মধ্যে এই তুলাটা আটকায় থাকে। আমরা এই বীজ থেকে ছাড়াই, অনেক সময় বালিশে আমরা এই বীজ সহই ব্যবহার করি। আর একটু ফেন্সি যদি করতে চাই সেক্ষেত্রে বীজটাকে পুরা রিমুভ করে আমরা বালিশে ব্যবহার করি। লেপ, তারপরে বালিশ, এই ক্ষেত্রে এই জায়গায় আমরা এই শিমুল তুলাটা ব্যবহার করি। লেপ, তোষক, বালিশ, এই ক্ষেত্রে এই দেখো এই দুইটা দুই রকম, এটা একটু বেশি সাদা, এটা একটু ঘিয়া বর্ণের। সাধারণত এইরকম ঘিয়া বর্ণেরটাই হচ্ছে আমরা আমাদের দেশ গ্রামে পেয়ে থাকি। এই এখানে প্রোডাক্ট গুলো ক্যাপক আর বানানে একটু ভিন্নতা আছে, কে দিয়েও বলে আবার সি দিয়েও বলে। যেমন আমরা আগে কার্ডিং করতাম সি দিয়ে, CAR, কার্ডিং। ইয়ার প্রসেসিং একটা ইয়ের নাম, প্রসেসের নাম। এখন এই সির জায়গায় কে ব্যবহার করতেছে? যেমন আগে আমরা ঢাকা লিখতাম DACC, হ্যাঁ, ধাক্কা। আর এখন হয়ে গেছে কি DHA, তাই না? DHA এরকম বানানের অ্যাকচুয়ালি আমরা আগে ব্যবহার করতাম হচ্ছে ব্রিটিশ ইংলিশ, যুক্তরাজ্যের ইংলিশটা ব্যবহার করতাম, আর এখন আমরা ব্যবহার করি আমেরিকান ইংলিশ। এই জন্যই এই তফাৎটা চলে আসছে। দুইটাই সঠিক, তুমি যেটাই ব্যবহার করো না কেন, স্টিল নাও আমরা দুইটাকেই সঠিক বলে ধরে নেব। The word kapok refers both to the tree and to the fiber it produces. এই ক্যাপকটা গাছ এবং ফল দুইটার জন্যই একটা কমন ওয়ার্ড। এটা যে গাছকেও বোঝায়, এটা যে তুলাকেও বোঝায়।
হুইচ ইজ অলসো নোন অ্যাজ সিল্ক কটন অর জাভা কটন। এই কাপড়টাকে আমরা সিল্ক কটন বা জাভা কটন হিসেবেও নামকরণ করে থাকি। কাপক, যার বোটানিক্যাল নেম হচ্ছে সেইবা পেন্টান্ড্রা, also called Java cotton, Ceiba or Java kapok. Seed hair fiber obtained from the fruit of the kapok, যেটা এই ক্যাপক ফল থেকে আমরা এই তুলাটা পেয়ে থাকি। A gigantic tree of the tropical forest canopy, এই তোমার ট্রপিক্যাল যে ফরেস্টগুলো আছে, বনাঞ্চল আছে নাতিশীতোষ্ণ অঞ্চলের, সেইখানকার একটা বিশাল গাছ, জাইগান্টিক ট্রি। ইন ফুল সান দি ক্যাপক ক্যান গ্রো আপ টু 4 মিটার্স পার ইয়ার। চিন্তা করো যে প্রখর রৌদ্র আলোকে, যেখানে সূর্যের আলো ভালো পায়, সেখানে প্রতি বছর সে 4 মিটার করে বাড়ে, ইভেনচুয়ালি রিচিং এ হাইট অফ অ্যাবাউট 60 মিটার্স, এবং এভাবে করে প্রায় 60 মিটার পর্যন্ত তার উচ্চতা হতে পারে। হ্যাঁ, মানে অনেক বিশাল একটা গাছ, তোমার 14-15 তলার উচ্চতা একটা গাছ হতে পারে। তবে শিমুল গাছের আরেকটা বিষয় হচ্ছে কি, এর ডালগুলো কিন্তু খুব একটা শক্ত না। এই জন্য শিমুল তুলা, এমনি তো তার মধ্যে কাটা থাকে গাছের মধ্যে, লোকজন উঠতে চায় না। আমরা শিমুল তুলাটা সংগ্রহ করি, কলাটা, ক্যাপকটা সংগ্রহ করি এই বাঁশের সাহায্যে। নিচের থেকে একটা বাঁশের মধ্যে লাগানো থাকে, আংটার মতো লাগানো থাকে, সেটা দিয়ে বাড়ি দিয়ে বা আটকায় টান দিয়ে আমরা এই ক্যাপকটাকে সংগ্রহ করি। The hair-like fibers that surround the kapok seeds are best used as stuffing. এটা তোমার কোনো কিছু, ওই স্টাফিং বলতে কি, তোমার কোনো কিছু ভিতরে এটাকে মানে অবয়বটা সুন্দর করার জন্য। যেমন ধরো একটা বালিশের খোল, এটা কিন্তু চ্যাপটা হয়ে রয়েছে, তাই না? তারপর যখন তুলাটা দিলাম, একটা সুন্দর একটা শেপে আসলো। অথবা মনে করো টেডি বিয়ার, অনেকে টেডি বিয়ার দেখছো, পুতুল যেগুলা বলে, বা যে এখন আমরা বাচ্চাদেরকে কিনে দেই বিশাল বিশাল কিছু পান্ডা। হ্যাঁ, এই পান্ডাগুলা ভিতরে এই তুলা দেওয়া হয়, ফলে ওই তার শেপটা সুন্দরভাবে দেখা, এটাকে বলে স্টাফিং, যে ভিতরে ভরে দেওয়া, ভিতরে এটাকে সুন্দর করে এই প্রবিষ্ট করা। where they have several advantages over more commonly used material. অন্যান্য উপাদানের চাইতে যদি এই ক্যাপকটাকে দেওয়া হয়, সেক্ষেত্রে তার অনেক বেশি অ্যাডভান্টেজ, সুবিধা পাওয়া যায়। সুবিধাগুলো কি কি? যেমন বালিশ আমরা যখন ব্যবহার করি, এই ধরো আমরা এখন কিন্তু ওই গার্মেন্টসের যে জুট আছে, সে জুটটাও আমরা ব্যবহার করি অনেক ক্ষেত্রে, কিন্তু গার্মেন্টসের জুটটা কি হয়, শক্ত, নরম হয় না। কয়েকদিন পরে সে পাথরের মতো শক্ত হয়ে যায়। কিন্তু এই ক্যাপকটা সে সহজে হয় না, জমাট বেঁধে যায় না, ফাইবারগুলো আলাদাই থাকে। যতই করাই হোক, আস্তে আস্তে হয়তো তার ফ্লেক্সিবিলিটি কমে যায়, কিন্তু ফাইবারটা একেবারে শক্ত হয়ে যায় না। তুমি পুরাতন বাড়ি থেকে তুলাটা বের করে দেখবা, এই তুলাটা প্রথম পর্যায়ে যতটুকু লেন্থের ছিল, পরে দিয়ে দেখবা সে লেন্থটা কমে গেছে, কিন্তু তুলাটা ঠিকই আলাদা আলাদা আছে। এই জন্য এইটা, তারপরে তোমার রাত্রেবেলা বালিশটা মাথায় দিলাম, মাথার ভারে ওই জায়গাটা একটু দেবে যায়, কিন্তু আবার যখন মাথাটা সরায় নিচ্ছ, তখন দেখা যাবে যে সে তার পূর্বাবস্থায় আবার ফিরে আসতেছে। এই জন্য আমরা স্টাফিং হিসাবে এই ক্যাপকটাকে বেশি প্রেফার করি, পছন্দ করি। কাপক ফাইবার্স অন দেয়ার ওন আর নট সুইটেবল ফর স্পিনিং ইনটু ইয়ার্ন। ক্যাপকের সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে এটা দিয়ে সুতা তৈরি করা যায় না, কারণ এটা খুব স্মুথ, মোলায়েম, তারপরে কি পিচ্ছিল এবং ব্রিটল, যার কারণে বললাম যে কিছুদিন পরে যদি তুমি তুলাটাকে বের করে দেয়, সেটা ছোট হয়ে গেছে, মানে
ভঙ্গুর, সে কিছুদিন থাকলে আপনা থেকেই তুলাটা কি হয়ে যায়, ভেঙে যায়, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়ে যায়। কিভাবে এটাকে চাষ করা হয়? নেটিভ টু সেন্ট্রাল আমেরিকা, ক্যাপক ইজ নাও ওয়াইডলি স্প্রেড ইন রেইন ফরেস্ট অ্যারাউন্ড দি ওয়ার্ল্ড অ্যান্ড ইজ গ্রোন কমার্শিয়ালি ইন জাভা, থাইল্যান্ড অ্যান্ড আদার কান্ট্রিজ। সাধারণত তোমার এই রেইন ফরেস্ট এলাকায়, যে সমস্ত জায়গায় তোমার এই আছে, প্রচুর বৃষ্টিপাত হয়। রেইন ফরেস্ট বলতে কি, যেখানে বৃষ্টিপাত হয়, বৃষ্টিপাতের কারণে যে সমস্ত গাছ হয়, সেই সমস্ত জায়গায় এই গাছটা বেশি হয়। তবে মানে নিজের থেকেই হয়ে যায়। ওই যেমন ধরো এটা পড়তেছে, ফলটা পড়তেছে, ওইখানে সবগুলো তো আর খুলে আনা হচ্ছে না, ফলে ওই ফলটা মাটিতে পড়তেছে, পড়ে সেখান থেকে জার্মিনেট হচ্ছে, আবার নতুন গাছ তৈরি হচ্ছে। তবে এটা জাভায় এটা কমার্শিয়াল চাষ করা, যেমন থাইল্যান্ড এবং অন্যান্য দেশে এটা করা হয়। যেহেতু জাভায় এটা বেশি চাষ করা হয়, এই জন্য এটাকে বলা হয় জাভা কটন। ক্যাপক সিডস ইটস লিভস ইন দ্য ড্রাই সিজন। শুকনা মৌসুমে শুরুতে, যেমন বৈশাখ মাসে, ফাল্গুন, চৈত্র বৈশাখে এটার এই ক্যাপক্সটা ছাড়া শুরু করে দেয়। রিভেলিং হান্ড্রেডস অফ 15 সেন্টিমিটার লং leathery pods and small flowers, they are pollinated by bats. বাদুড়ের দ্বারা এটা কি হয়, জারিত হয়। সেখানে 15 সেন্টিমিটার লম্বা লোমযুক্ত পডের মতো কিছু ছোট ছোট ফুল হয়, সেখান থেকে তোমার ক্যাপকের বীজের তৈরি হয়। When mature, the pods burst open, revealing a whitish fiber surrounding round brown seeds which are dispersed by the wind. যখন এটা পরিপক্ক হয়, এই পটটা, অর্থাৎ এই তুলার যে বলটা থাকে বা কলার মতো যে অংশ এটা থাকে, উপরে আবরণ থাকে, সেটা ফেটে যায়। ফেটে ভিতর থেকে সাদা এই আঁশগুলো বাতাসের সাহায্যে চারিদিকে ছড়ায় যায়। ক্যাপক ডু নট ব্লুম এভরি ইয়ার। ক্যাপকের আরেকটা কি বৈশিষ্ট্য হচ্ছে, প্রতি বছরই কিন্তু এটাতে আমরা ফল পাই না। এটা দেখবা যে দেশ গ্রামে একটা তুলা গাছ, শিমুল তুলা গাছ হয়তো 2-3 বছর ফসল দিল, এরপরে আবার তার মধ্যে কোনো ফসল নেই। 4-5 বছর, 10 বছর পর্যন্ত হতে পারে, কোনো ফুল নাই, নাই, আবার সে দেওয়া শুরু করলো। ক্যাপক ডু নট ব্লুম এভরি ইয়ার। প্রতি বছর সেটা থেকে ফসল পাওয়া যায় না। অ্যান্ড সাম মে গো 5 to 10 years উইদাউট ফ্লাওয়ারিং। এবং কোনো ক্ষেত্রে 5 থেকে 10 বছরও এটার মধ্যে থেকে কোনো ফল হয় না। When the tree does bloom, যখন এটা ফসল দেয়, এখান থেকে ফুল আসে, producing up to 400 fruits measuring up to 15 centimeter long. যখন সে ফুল দেওয়া শুরু করে, একটা প্রাপ্তবয়স্ক গাছ থেকে ফল, তুলার ফল পেতে পারি, যেখান থেকে 6 ইঞ্চি লম্বা পর্যন্ত আঁশ পাওয়া যায়। দেখো আঁশের লেন্থটা কিন্তু অনেক ভালো, বাট ওই স্লিপারি এবং বেশি স্মুথ আর ব্রিটলনেসের কারণে এটাতে আমরা স্পিন করতে পারি না। The fibers in which over 200 seeds are loosely embedded is sometimes referred to as silk cotton and is yellowish brown, lightweight and luster. এটা কি একটা এর মধ্যে, ক্যাপকের মধ্যে, মানে একটা শিমুল কলার মধ্যে, শিমুলের ফলের মধ্যে প্রায় 200 বীজ থাকে, যার মধ্যে ফাইবারটা মোটামুটি লুজলি থাকে, একটু হালকাভাবে লাগানো থাকে, যার কারণে বাতাসের ধাক্কায় সে উড়ে চলে যায়, যাকে আমরা সিল্ক কটনও বলি, তার লাস্টারের কারণে। হারভেস্টিং ক্যাপক ইজ লেবার ইন্টেন্সিভ। এটা খুব
মানে শ্রম, অনেক শ্রমিক লাগে, শ্রমঘন এক কাজ চাষটা। The ripe unopened pods are normally harvested by knocking them off the tree. বুঝছো? যে এই যে ম্যাচিউরড পটটা হইলো, কলাটা শিমুলের কলাটা আছে, সেটাকে কি করা হয়? বাই নকিং দেম অফ দ্য ট্রি, কিছু না যেটা বললাম, বাড়ি দিয়ে তাকে গাছ থেকে নামানো হয়, যেটা এখনো ফেটে যায়নি। যেটা ফেটে গেছে তো তুলা বেরি হয়ে গেছে, ওটার নামায় লাভ নেই। বাট দে ক্যান অলসো বি কাট ফ্রম দ্য ট্রি অর হারভেস্টেড হোয়েন দে ফল টু দি গ্রাউন্ড। এরকম করা যায়, কেটে কেটেও নামানো যায়, জাস্ট ওই নিচের, এটাও নিচের থেকে উপরে সাধারণত ওঠে, কাটা গাছে কেউ উঠবে, কেটে কেটে আমরা এই ইটা করতে পারি, বা ওই ইটা কলাটা যখন আপনা থেকে পড়ে যায়, এইভাবে আমরা এটাকে হারভেস্ট করতে পারি, সংগ্রহ করতে পারি। Soon after harvest, the fruits are hulled and seeds and fibers removed from the pods by hand. ওই ছাড়ানোর গাছ থেকে ফলটা পাড়ার পরেই কি করা হয়? ফলটাকে খোলা হয়, ওপেন করা হয়, এবং আঁশটাকে ভিতর থেকে হাতের দ্বারা বের করে নিয়ে আসা হয়। The seeds lie loose in the floss and with the help of some beating they fall to the bottom of the container. যেহেতু ওই কলার মধ্যে বীজ সহই এটা থাকে, আঁশটা থাকে, ওটাকে হালকা বাড়ি দিলেই বীজটা নিচে পড়ে যায়, তখন আমরা উপর থেকে আঁশগুলোকে সংগ্রহ করতে পারি। A fully grown plantation tree yields about 15 kg of fiber a year. একটা গাছ, যেটা বললাম 4000-এর মতো বল হয়, সেখান থেকে প্রায় 15 কেজি আঁশ আমরা প্রতি বছর পেয়ে থাকি। কষ্টের তুলনায় এটা পরিমাণটা খুবই কম। তারপরে শিমুল তুলা আমরা তো শহরে কিনি কত করে, এখন 700-750 টাকা কেজি, হ্যাঁ, কিন্তু গ্রামে যারা চাষি তারা 100-150 টাকার উপরে পায় না। সো এটা মানে চাষের তুলনায় খরচটা অনেক বেশি। একটু লাইনে থাকো, একটা ফোন আসছে। আচ্ছা, তাহলে এই পরিশ্রমের তুলনায় তার ফসল অত্যন্ত কম।
ক্যাপক ইজ অলসো ইউজফুল। স্যার হ্যাঁ বলো। স্যার এখানে হারভেস্টিং এর যে কস্টটা লাগে স্যার, এখানে তো স্যার এখানে কোনো মানে তেমন কোনো কস্ট তো লাগতেছে না, এটা তো স্যার বড় গাছ, তাছাড়া জাস্ট স্যার কালেক্ট করার সময় যে যে খরচটা লাগবে, খরচটা তাহলে হয় স্যার মানে এটা এত বেশি করলেও মানে কি করে না ঠিক আছে, মানে বাড়তি একটা উপার্জন তোমার যদি থাকে, কিছু পাইলা। আমি বলতেছি তুলাটা গাছ থেকে পাড়ার জন্য যে কষ্ট, হুম, আর এখন তোমরা জানো দেশ গ্রামে একটা শ্রমিক পাইতে কত লাগে, পার ডে মিনিমাম 500 টাকা দেওয়া লাগে একটা শ্রমিককে, তার 3 বেলা খাওয়ার লাগে। হুম, 500 টাকা তো পাবো কিনা জানি না। তো তোমার এই ফসল এইগুলা কলাগুলা পাড়তে মিনিমাম 3 দিন সময় লাগবে। 1,500 টাকা কিন্তু আবার তার মজুরি যাচ্ছে, অন্যান্য খরচ মিলা ধরো 2,000 টাকা। হ্যাঁ, আর তুমি তার তুলা 15 কেজি পাল্লা, 15 কেজির মধ্যে 10 কেজি টিকবে। 10 কেজি যদি টেকে 100 টাকা করে যদি হয়, কত হয়? 1,000 টাকা। পোষাইলো? বলো। জি স্যার লস, লস প্রজেক্ট। জি স্যার অনেক লস হয়ে যায়। এখন বুঝছো সহজ হিসাবটা? স্যার এই জন্য দেশ জি গ্রামে স্যার। দেখো শিমুল তুলা খালি বাতাসে উড়েই যায়, কেউ পারে না। হ্যালো স্যার। বলো। স্যার ওই যে তুলাটার উজ্জ্বলতার কারণেই এটা সিল্ক ফাইবারের সাথে তুলনা করা হয় না? হ্যাঁ হ্যাঁ, আর ওই জাভা অঞ্চলে উৎপন্ন হয় দেখে ওটাকে জাভা কটন বলে বেশি। the seeds may be processed to obtain oil for making soap, and the residue is used as fertilizer and cattle food. তারপরে বীজ যেটা পাওয়া যায় সেখান থেকে কিছু পয়সা আমরা পাই। এই বীজ থেকে তেল উৎপন্ন করা হয়। এই তেলটা ব্যবহার করা হয় সাবান উৎপাদনে। আর এই তেল থেকে যেটা পাওয়া যাচ্ছে খৈল, সেটা সার এবং গোখাদ্য হিসাবে ব্যবহার করে থাকে। তার ক্যারেক্টারিস্টিক্স কিরকম, বৈশিষ্ট্য, এখানে আগে আমরা কিছু কিছু পড়ছি। লাইট, ব্রিটল, ইলাস্টিক, লাস্টারাস, অন হোয়াইট অর পেল ইয়েলো। Individual fibers are cylindrical, each being single cell with a bulbous base. এটা একটা মানে তার মাইক্রোস্কোপিক্যাল ইয়ের কথা বলছে, যে তার বেসটা তার এই যার উপরে সে ভিত্তি করে দাঁড়ায় মানে একটা এটা গোড়াটা একটা স্ফীত থাকে, আর একটা সিঙ্গেল সেলের উপরে ফাইবারটা হয়ে থাকে। The cell of the inner epidermic or epicure from the fiber which is about 1 to 2 centimeter long. একটা সেল 1 থেকে 2 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। The air filled lumen is hot and wall is rather thick. এই যে দেখো কেন এটা ব্রিটল, যে লুমেনটা বড়, তো ভিতরে আমরা জানি সব ইয়েরই সেলের ভিতরে একটা ফাঁকা অংশ থাকে যেটাকে লুমেন বলে, যার মধ্যে দিয়ে এই খাদ্য রসগুলো চলাচল করে। এটা তুলনামূলকভাবে বড়, আর সেল ওয়ালটা পাতলা, এই জন্যই ফাইবার ইজ ফ্রাজিল, ভঙ্গুর। ফিক্স টুগেদার উইথ দ্য স্মুথনেস অফ দ্য আউটার সারফেস মেক স্পিনিং ইম্পসিবল। এবং তার স্মুথনেস, এই দুইটা মিলে তাকে স্পিনিং এর অযোগ্য করে তোলে। কমপ্লিটলি বায়োডিগ্রেডেবল, এটা খুব সহজেই হয়ে যায়, মানে পরিবেশের সাথে মিশে যায়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্ড অ্যান্টিমাইক্রোবায়াল, ব্যাকটেরিয়া বা কোনো মাইক্রো জাম এটাকে সহজে অ্যাটাক করতে পারে না। মথস, মাইটস অ্যান্ড আদার মাইক্রো অর্গানিজমস ক্যানট ইনফেক্ট ইট। এই সমস্ত কারণে এটাকে আমরা স্টাফিং হিসাবে বেশি ব্যবহার করি, যেহেতু এর মধ্যে কোনো রকম জাম বা ব্যাকটেরিয়া থাকতে পারে না। এখানে আরো কিছু আছে প্রপার্টি, দেখো। ওয়াক্সি কোটিং হেল্পস রিপিল ওয়াটার। এর মধ্যে যে আমাদের স্মুথনেসটা কেন, ওয়াক্সের পরিমাণটা বেশি, এটা পানিটাকে করতে দেয় না,
প্রবেশ করতে দেয় না। এয়ার বাবলস আর ইউজুয়ালি ট্র্যাপড ইন লুমেন। লুমেনটা বড়, যার কারণে এই এটার মধ্যে বাতাস থাকতে পারে, মেকিং ক্যাপক 5 টাইমস মোর বয়ান্ট দেন কর্ক। এই জন্য আমরা যে কর্ক সোলার চাইতেও সে 5 গুণ বেশি হালকা, পানির মধ্যে ভেসে থাকতে পারে। ক্যাপক ক্যান সাপোর্ট অ্যাজ মাচ অ্যাজ 30 টাইমস ইটস ওয়েট ইন ওয়াটার। এবং পানির মধ্যে সে 30 গুণ বেশি হালকা হয়ে যায়। ইন দি পাস্ট ক্যাপক ওয়াজ ইউজ টু ফিল লাইফ জ্যাকেট। এই জন্য আগে এই তোমার অন্যান্য সিনথেটিক ফাইবার আসার আগে ক্যাপক দিয়ে আমরা লাইফ জ্যাকেট বানাইতাম। এটা বয়ান্সি, এটা 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 পরে এটার একটু করছে, আরো কিছু কোথায় কোথায় ইউজ করা হয় তার একটা তালিকা দেওয়া হয়েছে। ডিসঅ্যাডভান্টেজ, ইট ইজ ইরিটেন্ট, খুব করে বিরক্তিকর। দেখো, তুমি যদি ল্যাপটপের দোকানে যাও, ওই নাকের মধ্যে ঢুকে সেটা কি করে, একটা যন্ত্রণার সৃষ্টি করে। তারপরে এটা ইনফ্লেমেবল, তার মধ্যে কিন্তু আগুন ধরলেও বোঝার কোনো কায়দা নাই। হ্যাঁ, কায়দা নেই কিরকম, সে আগুন ভিতরে ভিতরে ঢুকে ঢুকে জ্বলে, ধোঁয়া দেখা যায় কি দেখা যায় না এরকম। ফলে এটার মধ্যে আগুন ধরলে সেটাও একটা বিশাল ভয়ের ব্যাপার, তুমি বুঝতে পারবা না কখন কোথায় আগুন ধরছে। সেই জন্য এটা যখন ট্রান্সপোর্টেশন করি বা কোথায় স্টোর করে রাখি, খুব কেয়ারফুল থাকা লাগে। এখন যদিও আমরা কাপড়টাকে স্টাফিং হিসাবে, অর্থাৎ কোনো কিছুর ভিতরে এই এটা ওই এটা মানে স্টাফিং এর বাংলা কি বলবো, স্টাফিং এ বলি, ওটা পরে তুমি করে স্টাফিং এর জন্য ব্যবহার করা হয়, কোনো কিছু শেপ রিটেন করার জন্য, কোনো পুতুল পুতুল বানানোর জন্য। কিন্তু এখন চেষ্টা চলতেছে যাতে করে এখান থেকে আমরা করতে পারি, পোশাক বের করতে পারি, স্পিনিং করা যায়। এবং যেহেতু তার মধ্যে বয়েন্সটা বেশি, তারপরে নন ফ্লেমেবল, এই জন্য এই সমস্ত কাজে ক্যাপকটাকে ব্যবহার করার একটা প্রচেষ্টা চলছে। দিস ইজ অল ফ্রম ক্যাপক। এখন তোমাদের অ্যাটেন্ডেন্স নেব, যারা তোমরা যারা এখন পর্যন্ত এটা পাঠাও নাই, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট পাঠাও, তারা পাঠায় দিবা। হ্যাঁ, বলো বলো। স্যার ফ্লেম প্রপার্টিটা স্যার ভালো মতো বুঝিনি স্যার। এখানে স্যার অনেক আগুন ধরে নাকি? শোনো, ফ্লেম একটা হচ্ছে কি, আমাদের চারপাশে যা পাওয়া যায়, আগুন ধরাইলে তার মধ্যে যে আগুন ধরছে সেটা বোঝা যায়। আগুন একটা শিখা সেখান থেকে বের হয়। জি স্যার। যেমন কাঠের মধ্যে আগুন দিচ্ছি, বা গ্যাসের চুলায় যখন আগুন ধরানো হচ্ছে, গ্যাসটাকে আমরা আগুনটাকে দেখতেছি, এটা হচ্ছে ফ্লেমেবল, মানে যেখান থেকে অগ্নিশিখাটা দেখা যায়। অগ্নিশিখা দেখা গেলে আগুন ধরছে এটা আমরা বুঝতে পারি। কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যেখানে অগ্নিশিখা দেখা যায় না, যেটাকে বলা হয় নন ফ্লেম, আগুন ধরছে জি স্যার, আগুন ধরে কিন্তু আর কি স্যার বুঝে যায় না আর কি, কিন্তু ফ্লেমটা। ফ্লেম নাই, কোনো শিখা নাই, জি স্যার। সেটাকে বলে ইনফ্লেমেবল। যেমন কিছু কিছু তোমার লাইটার আছে, সেখানে কিন্তু কোনো শিখা পাওয়া যায় না, জাস্ট ওখানে লাইটারটা অন করে কাগজ দিলে পারে, বা কেউ যারা স্মোক করে সিগারেট দিলে পারে, তার মধ্যে আগুন ধরে যায়। জি স্যার। এরকম ইনফ্লেমেবল কিছু আছে। যেমন গাড়ির মধ্যে কিছু আছে, এরকম লাইটার আছে যেখানে কোনো থাকে না, ফ্লেম হয় না। দিস ইজ কল্ড ইনফ্লেমেবল। ইনফ্লেমেবল এটা মাঝে মাঝে খুব মারাত্মক হয়, আমরা বুঝতেছি না, গন্ধ পাচ্ছি, বাট উই কান্ট টেস্ট আউট কোথায় আগুনটা ধরল। ভিতরে ভিতরে আগুন ধরে একেবারে দেখা গেল পুরা। এমন সময় আমি আগুনটাকে দেখতে পেলাম যখন যেটা ফ্লেমেবল তার মধ্যে ধরে গেছে, ওইটাকে আর প্রোটেক্ট করা আমার এই সম্ভব হচ্ছে না, তখন বেশ বড় একটা লস হয়। এই জন্য তুলার মিলগুলাতে এই সমস্যাটা খুব বেশি হয়। তুলা কিন্তু মোটামুটি ইনফ্লেমেবল, যে কোনো তুলাই, সেখান থেকে তোমার অগ্নিশিখাটা দেখা যায় না,
ওই ধোয়া হচ্ছে, ধোয়ার একটা গন্ধ আসতেছে, তোমাকে ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। কারণ আমার চাকরি জীবনের শুরুতে ব্লোরুমে ঢুকছি, ওই পোড়া গন্ধ। প্রথমে আমি ওয়ার্কারদেরকে বললাম যে এই গন্ধ পাওয়া যাচ্ছে, খুঁজে দেখেন কোথায় কোথাও আগুন লাগছে। পায় না। আমি তখন টেকনিক্যাল ম্যানেজারকে জানালাম যে স্যার এই অবস্থা, একটা পুরা টিম এসে খুঁজতেছে। তারপরে যাই হোক পাওয়া গেল এক কোনায়, দেখা গেল তুলার মধ্যে আগুন ধরছে। এখনো সেটা বড় আকারে যায় নাই, ওই আস্তে আস্তে করে পুড়তেছে। এইটা খুব